দাউ দাউ পুড়ে যাচ্ছে নতুন বাজার, পুড়ছে দোকানপাট, কাঠ, লোহা লক্করের স্তূপ, মসজিদ এবং মন্দির। দাউ দাউ পুড়ে যাচ্ছে নতুন বাজার, বিষম পুড়ছে চতুর্দিকে ঘর বাড়ি, পুড়ছে টিয়ের খাঁচা, রবীন্দ্র রচনাবলী, মিষ্টান্ন ভাণ্ডার, মানচিত্র, পুরনো দলিল। মৌচাকে আগুন দিলে যেমন সশব্দের সাধের আশ্রয় ত্যাগী হয় মৌমাছির ঝাঁক, তেমনি সবাই পালাচ্ছে শহর ছেড়ে দিক বেদিক। নবজাতককে বুকে নিয়ে উদ্ভ্রান্ত জননী বনপোড়া হরিণীর মতো যাচ্ছে ছুটে। অদূরে গুলির শব্দ, রাস্তা চষে জঙ্গি জীব, আত্মশব্দ সবখানে। আমাদের দুজনের মুখে খরতাপ, আলিঙ্গনে থরথর তুমি বলেছিলে, আমাকে বাঁচাও এই বর্বর আগুন থেকে, আমাকে বাঁচাও, আমাকে লুকিয়ে ফেলো চোখের পাতায়, বুকের অতল কিংবা একান্ত পাজরে। দাউ দাউ পুড়ে যাচ্ছে নতুন বাজার, আমাদের চৌদিকে আগুন, গুলির স্পাতির শিলাবৃষ্টি অবিরাম। তুমি বলেছিলে আমাকে বাঁচাও, অসহায় আমি তাও বলতে পারিনি। উনিশশো ৭১ সালের মুক্তিযুদ্ধে যারা প্রাণদান করেছেন, শহীদ হয়েছেন, ৩০ লক্ষ শহীদ এবং ২ লক্ষ মা বোনের ইজ্জত সম্ভ্রমের ফলেই আমরা পেয়েছি আজকে আমাদের এই স্বাধীনতা। আমরা বাস করছি এই স্বাধীন ভূখণ্ডে। মুক্তিযুদ্ধে যারা জীবনদান করেছেন, যারা এখনো জীবিত আছেন এবং যারা মুক্তিযুদ্ধের সাথে সংশ্লিষ্ট ছিলেন, সবার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আজকে আমি আমার অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী এবং প্রিয় অভিভাবকবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে, অভিবাদন জানিয়ে আজকে আমি আমার অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। সাথে আছি আমি আরিফা সুলতানা, সহকারী প্রভাষক, শহীদকুল স্মৃতি কলেজ। প্রিয় শিক্ষার্থী, আজকের প্রসঙ্গ বা আজকের আলোচ্য বিষয় হচ্ছে রৌদ্র লেখে যায়। আশা করছি ইতিমধ্যেই তোমাদের এই কবিতা পড়ানো হয়েছে। আমরা এখন রিভিশন ক্লাস নিচ্ছি। তো তোমরা এই কবিতা সম্পর্কে জানো, মূলত এই কবিতাটি লেখা হয়েছে আমাদের স্বাধীনতা যুদ্ধে যারা প্রাণদান করেছেন কিংবা যারা অবদান রেখেছেন তাদের নিয়েই কবিতাটি লেখা হয়েছে। তাদের এই অবদানের কথা আমরা কোনোদিনও ভুলব না। স্বাধীন বাংলাদেশে যতদিন এই মানুষ বাঁচবে স্বাধীন ভূখণ্ডে, ঠিক ততদিনই কি মুক্তিযোদ্ধাদের কথা আমরা স্মরণ করব শ্রদ্ধার সাথে। চলো প্রিয় শিক্ষার্থী, এবার আমরা একটু পাঠে অনুপ্রবেশ করি। কবিতায় যাওয়ার আগে আমরা একটু কবি পরিচিতি সম্পর্কে জেনে নিই। এই কবিতাটি লিখেছেন কবি শামসুর রাহমান। শামসুর রাহমান বাংলাদেশের একজন প্রধান কবি। জন্ম ১৯২৯ খ্রিস্টাব্দের ২৩ অক্টোবর ঢাকার মাহট্টুলিতে। তিনি কোথায় জন্মগ্রহণ করেন? তার জন্ম হচ্ছে ঢাকার মাহট্টুলিতে, কিন্তু তার পিতার বা পৈতৃক নিবাস নরসিংদী জেলার পাড়াতলী গ্রামে। পেশা হচ্ছে সাংবাদিকতা। তিনি মূলত পেশা হিসেবে বেছে নিয়েছিলেন সাংবাদিকতাকে ছোটদের জন্য। তার বিভিন্ন লেখা রয়েছে, এলাটিং বেলাটিং, ধান ভাঙলে কুড়ু দেব, স্মৃতির শহর ঢাকা। মৃত্যু ২০০৬ সালের ১৭ আগস্ট ঢাকাতেই। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের এইচপি হিসাবে থাকবে আবেদনপত্র। রৌদ্র লেখে যায় শামসুর রহমান। বর্গি এলো খাজনা নিতে, মারলো মানুষ কত, পুরলো শহর পুরলো গ্রাম, গ্রাম যে শত শত। বর্গিরা খাজনা নিতে, বর্গি মূলত কারা? মারাঠা দস্যু। মারাঠা দস্যুকে বলা হয়ে থাকে বর্গি। পাকিস্তানি হানাদারদের যে অত্যাচার, যে নির্মমতা, এই অত্যাচার এবং নির্মমতার সাথে তুলনা করতে কবি এখানে বর্গি শব্দটি ব্যবহার করেছেন। বর্গিরা কি করত?
বর্গীরা এদেশে এসে বিভিন্ন জিনিস লুটপাট করে নিয়ে যেত। ঠিক তেমনি পাকিস্তানি যারা ছিল তারাও কি ছিল? আমরা মূলত এই দেশের ভূখণ্ডের আম মা মালিক ছিলাম। কিন্তু তারা কি করেছে? তারা একে, একে এদেশে এসে একেকটা রাষ্ট্র, একেকটা সরকার আমাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করেছে। তো তারই ধারাবাহিকতায় বর্গী আ একটা সময়ে আসতো জমিদারদের বা সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্ন জিনিসপত্র নিয়ে যেত। এমনকি তাদেরকে কি করত? তাদেরকে মেরে সমস্ত কিছু নিয়ে যেত এবং অনেক সময় তাদেরকে মেরেও ফেলা হতো। তাদের অত্যাচারে সাধারণ মানুষগুলো মারা যেত। হানাদারদের সঙ্গে লড়ে মুক্তি শোনা, তাদের কথা দেশের মানুষ কখনো ভুলবে না। দেশকে স্বাধীন করতে গিয়ে হানাদারদের সাথে লড়তে হয়েছে মুক্তি সেনাদের কিংবা মুক্তিযোদ্ধাদের। তাদের এই আ অবদানের কথা দেশের মানুষ কখনোই ভুলবে না। আবারও দেখি নীল আকাশে পায়রা মেলে পাখা, মা হয়ে যায় দেশের মাটি তার বুকেতেই থাকা। নীল আকাশ, পায়রা, পায়রা মূলত কিসের প্রতীক? শান্তির প্রতীক, তাই না? তো যখন মুক্ত আকাশে পায়রারা পাখা ডানা মেলে উড়ে বেড়ায়, তখন দেখলে মনে হয় কি? যে পাখিরা স্বাধীন। ঠিক তেমনি মানুষও স্বাধীন হয়ে গেছে নির্দিষ্ট এই ভূখণ্ড পেয়ে স্বাধীনতার পরে আমরা বাংলাদেশের নির্দিষ্ট ভূখণ্ডে বসবাস করে আমাদের নিজেদের একটা পরিচয় হয়ে দাঁড়িয়েছে কি? যে আমরা স্বাধীন দেশের মানুষ। মা হয়ে যায় দেশের মাটি তার বুকেতেই থাকা। মা এবং দেশ, জননী এবং মাতৃভূমি, তাই না? এক ও অভিন্ন। মা যেমন দেশ মা যেমন তার সন্তানকে আদর, স্নেহ, ভালোবাসা দিয়ে ভরিয়ে তোলেন, দেশও কিন্তু তার আলো, বাতাস, বায়ু, সম্পদ যা আছে সব দিয়ে প্রত্যেকটি মানুষকে আগলে রাখে। তাই যার মা নেই সে বোঝে আসলে মায়ের কষ্ট। আর যে দেশের নাগরিকরা বুঝে যে স্বাধীন নাগরিক না, তারা পরাধীন, তারা মূলত কি? তারা মূলত ওই মাহীনা মানুষের মতোই। তাই বলা হয়েছে, মা হয়ে যায় দেশের মাটি, তার বুকেতেই থাকা। কাল যেখানে আঁধার ছিল আজ সেখানে আলো, কাল যেখানে মন্দ ছিল আজ সেখানে ভালো। কাল শব্দটি দ্বারা বোঝানো হয়েছে অতীতকালে যখন বাঙালিদেরকে বিভিন্ন জনগোষ্ঠী শাসন করেছিল, তখন সেখানে কি ছিল? আঁধার বিরাজ করেছিল। অন্যায়, অত্যাচার, নির্মমতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছিল সেই হানাদার বাহিনীরা। তাই আজ সেখানে আলো, স্বাধীন দেশে আজ আমরা সেখানে আলো পাচ্ছি। কাল যেখানে মন্দ ছিল আজ সেখানে ভালো। কাল যেখানে মন্দ ছিল অর্থাৎ অতীতকালে যেখানে আমাদের ভালোর কিছুই ছিল না। আমাদের সবকিছুই খারাপ ছিল। আজ সেখানে কি দাঁড়িয়েছে? আজ সেখানে মন্দর পরিবর্তে ভালো হয়েছে। কাল যেখানে পরাজয়ের কালো সন্ধ্যা হয়, আজ সেখানে নতুন করে রৌদ্র লেখে জয়। কাল যেখানে পরাজয়ের অর্থাৎ পাকিস্তানিরা যখন এ দেশকে শাসন করেছে সেখানকার পরাজয়ে আমরা কি ছিল? কালো ঘোরতর সন্ধ্যায় কালো সন্ধ্যাটা মূলত রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ সেখানে ভালোর কিছুই ছিল না। পরাজয়ের কালো ঘোর অন্ধকার নেমে এসেছিল। আজ সেখানে নতুন করে রৌদ্র রেখে যায়। আজ সেখানেই নতুন করে রৌদ্র আমাদের বিজয়, আমাদের মুক্ত, আমাদের স্বাধীনতাকে লিখছে। কবিতাটির মূল ভাব লেখো। কবিতাটির মূল ভাব কি আছে দেখা যাক। শামসুর রহমান রচিত রৌদ্র লেখে জয় কবিতায় বলা হয়েছে, পাকিস্তানি হানাদার বাহিনী মারাঠা দস্যুর মতোই এদেশের মানুষকে মেরে তাদের ঘরবাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ও ধন সম্পদ লুটতরাজের মাধ্যমে যে অত্যাচার উৎপীড়ন চালিয়েছে সেই দুঃসহ স্মৃতি বাঙালি জাতি কখনোই ভুলবে না। তার প্রতিবাদে বীর বাঙালি মুক্তিযোদ্ধারা লড়াই করে জয়ী হয়েছে এবং ১৯৭১ সালে বিশ্বের মানচিত্রে পূর্ব পাকিস্তানের বদলে বাংলাদেশ নামের এক নতুন রাষ্ট্রের জন্ম হয়েছে। অর্থাৎ এখানে কি বলা হয়েছে? পুরো কবিতায় মূলত হানাদার বাহিনীদের যে অত্যাচার, উৎপীড়ন, ধন সম্পদ লুট করা, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, তাদের যে ধৃষ্টতা, এই ধৃষ্টতার কথা এখানে তুলে ধরা হয়েছে।
তার সাথে সাথে কি করা হয়েছে? তার সাথে সাথে এই তাদেরকে অর্থাৎ পাকিস্তানি বাহিনীদের প্রতিহত করার জন্য বাঙালি মুক্তিযোদ্ধারা অক লড়াই করেছে। তারা তাদের জীবনের বদলে, প্রাণের বদলে ছিনিয়ে এনেছে বাংলাদেশের মানচিত্র এবং সেটা স্বাধীন বাংলাদেশের মানচিত্র। তাদের অবদানের কথা কখনোই আমরা ভুলব না। শব্দার্থগুলো দেখো, বর্গী শব্দের অর্থ হচ্ছে মারাঠা দস্যু, হানাদার শব্দের অর্থ আক্রমণকারী, খাজনা শব্দের অর্থ হচ্ছে কর বা ট্যাক্স। ৩ নম্বরে কি আছে দেখো, ঘরের ভেতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করো। সরকারকে খাজনা দেওয়া সকল নাগরিকের কর্তব্য। সরকারকে ট্যাক্স দেওয়া সকল নাগরিকের কর্তব্য। বহু পূর্বে বাংলায় বর্গী এসে হানা দিত, মানুষ মারত, ধন সম্পদ লুট করত, তাই না? গ নাম্বারে কি আছে, হানাদারদের পরাজিত করেই মুক্তিযোদ্ধারা এদেশকে স্বাধীন করেছিল। প্রশ্নের উত্তর গুলো লেখো। ক, বর্গী কারা, তারা কি করেছিল? বর্গী হচ্ছে মারাঠা দস্যুদের মূলত বর্গী বলা হয়। বহু পূর্বে তারা বাংলাদেশে হানা দিয়ে দেশের মানুষকে মেরে, ঘরবাড়ি জ্বালিয়ে পুড়িয়ে বাঙালির ধন সম্পদ নিয়ে পালিয়ে যেত। খ, হানাদারদের কথা মানুষ কেন ভুলবে না? হানাদারদের কথা মানুষ কেন ভুলবে না? পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশে এসে মারাঠা বর্গীর মতোই এদেশের মানুষের উপর অত্যাচার করেছে। এদেশের লাখ লাখ মানুষকে হত্যা করেছে, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে তাদেরকে নিঃস্ব করে দিয়েছে। এছাড়া তারা বাঙালির উপর নানা রকম অত্যাচার করেছে। তাদের নির্মমতার কথা এদেশের মানুষ কখনোই ভুলবে না। ঘ, মুক্তিযোদ্ধাদের কথা মানুষ কেন ভুলবে না? মুক্তিযোদ্ধারা হানাদার পাকিস্তানি সৈন্যদের সঙ্গে যুদ্ধ করে তাদেরকে এদেশ থেকে তাড়িয়ে দিয়ে দেশকে স্বাধীন করেছে। পূর্ব পাকিস্তানের বদলে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ নামক একটি ভূখণ্ড। তাই বীর যোদ্ধাদের অবদানের কথা এদেশের মানুষ কখনোই ভুলবে না। মুক্তিসেনারা কাদের সঙ্গে যুদ্ধ করেছিল এবং কেন করেছিল? মুক্তিসেনারা হানাদার পাকিস্তানি সেনাদের সঙ্গে যুদ্ধ করেছিল, কারণ হানাদার পাকিস্তানিরা মারাঠা দস্যু বা বর্গীদের মতোই এদেশের মানুষ মেরে তাদের ঘরবাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। তাই তাদের অত্যাচারের বিরুদ্ধে মুক্তিসেনারা যুদ্ধে তাদেরকে পরাজিত করে দেশকে শত্রুমুক্ত করেছে। তাদেরকে মূলত পাকিস্তানি সেনাবাহিনীদেরকে প্রতিহত করার জন্য, তাদেরকে পিছু হটানোর জন্য, তাদেরকে এদেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য মুক্তিসেনারা পাকিস্তানিদের সাথে যুদ্ধ করেছিল। কাল যেখানে আঁধার ছিল আজ সেখানে আলো, কথাটি ব্যাখ্যা করো। খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য প্রশ্নটি। খেয়াল করো, কাল যেখানে আঁধার ছিল আজ সেখানে আলো, কথাটি ব্যাখ্যা করো। উপরিউক্ত অংশটুকু শামসুর রহমান রচিত রৌদ্র লেখে যায় কবিতা, এখানে পরাধীনতার পর স্বাধীনতা প্রাপ্তির কথা বলা হয়েছে। কিসের পরে? পরাধীনতার কে আধার হিসাবে ধরা হয়েছে এবং আলোকে স্বাধীনতা প্রাপ্তির হিসেবে ধরে কবি এই কথাটি বলেছেন। যখন এদেশের নাম পূর্ব পাকিস্তান ছিল, তখন পশ্চিম পাকিস্তানিরা এদেশের মানুষের ওপর বর্গীদের মতো অত্যাচার করত। তাদের অত্যাচারের প্রতিবাদে বীর মুক্তিযোদ্ধারা হানাদার পাকিস্তানিদের সঙ্গে যুদ্ধ করে তাদেরকে এদেশ থেকে তাড়িয়ে দেশকে শত্রুমুক্ত ও স্বাধীন করেছে। তার ফলে বহু যুগের পরাধীনতার অন্ধকার কেটে গিয়ে স্বাধীনতার আলোয় দেশ আলোকিত হয়েছে। মূলত উপরিউক্ত লাইনটি দ্বারা একথাই বোঝানো হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এবার চলো আমরা নিচের যে কিছু শব্দ আছে এই শব্দগুলো, সমর্থক শব্দগুলো আমরা জেনে নেই। আধার সমর্থক শব্দ হিসেবে আছে অন্ধকার, আকাশ, গগন, ভয়, ত্রাস, তাই না, ভীতি, শিহরণ, সাহসী, নির্ভীক, ভয়হীন, নির্ভয়, ভয়হীন, নির্ভয়, মন্দ, খারাপ, অসৎ,
দুষ্টু, আলো, কিরণ, ঘর, আবাস, যুদ্ধ, সংগ্রাম, সুন্দর, মনোরম, রমণীয়, লাবণ্যময়, খাজনা, কর, ট্যাক্স। প্রিয় শিক্ষার্থী, এখানে একটা নমুনা প্রশ্ন উপস্থাপন করা হয়েছে। চলো আমরা একটু দেখে নিই। বর্গি এলো খাজনা নিতে, মারলো মানুষ কত, পুরল শহর পুরল শ্যামল, গ্রাম যে শত শত, হানাদারের সঙ্গে জড়ে লড়ে মুক্তি সেনা, তাদের কথা দেশের মানুষ কখনো ভুলবে না। প্রথম প্যারায় কি আছে? প্রথম প্যারায় আছে, পাকিস্তানি সেনারা বর্গীদের মতোই এদেশের মানুষের উপর অত্যাচার করেছে। তারা শহর পুড়িয়েছে, গ্রাম পুড়িয়েছে, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যকে বিলীন করে দিয়েছে। দ্বিতীয় প্যারায় কি আছে? সেই পাকিস্তানি হানাদারদের সঙ্গেই যুদ্ধে লিপ্ত হয়েছিলেন মুক্তি সেনারা, মুক্তিযোদ্ধারা। তাদের এই অবদানের কথা দেশের মানুষ হয়ে আমরা কখনোই ভুলব না। বর্গী কারা? বর্গী অর্থ কি? বর্গীরা দেশে কি করতে এসেছিল? হ্যাঁ, এসে কি করেছে? ওকে। বর্গী শব্দের অর্থ হচ্ছে মারাঠা দস্যু। বর্গীরা দেশে এসে খাজনা নেওয়ার নাম করে মানুষের উপর নানা রকম অত্যাচার করত। তারা মানুষ মেরে শত শত শহর, শ্যামল গ্রাম জ্বালিয়ে পুড়িয়ে বাঙালির ধন সম্পদ নিয়ে পালিয়ে যেত। কবিতা অংশটুকুর মূল ভাব ৫টি বাক্যে লেখো। কবি শামসুর রহমান রচিত রৌদ্র লেখে যায় কবিতায় এ অংশে পাকিস্তানি হানাদার বাহিনীর অত্যাচারের কথা বলা হয়েছে। পাকিস্তানিরা মারাঠা দস্যুর মতোই এদেশে এসে বাংলার মানুষের ওপর অত্যাচার করেছে। তারা মানুষ মেরে শত শত শহর গ্রাম জ্বালিয়ে পুড়িয়ে ধন সম্পদ লুট করেছে। সেই হানাদার বাহিনীর সঙ্গে এদেশের সাহসী মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে তাদের এদেশ থেকে বিতাড়িত করেছে। মুক্তিযোদ্ধাদের সেই অবদানের কথা এদেশের মানুষ কখনো ভুলবে না। মুক্তিযোদ্ধাদের কথা মানুষ কখনো ভুলবে না কেন? যে কারণে মুক্তিযোদ্ধাদের কথা মানুষ কখনোই ভুলবে না, মুক্তিযোদ্ধারা হানাদার পাকিস্তানি সৈন্যদের সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ করে তাদেরকে এদেশ থেকে তাড়িয়ে দেশকে স্বাধীন করেছে। তাই বীর যোদ্ধাদের অবদানের কথা এদেশের মানুষ কখনো ভুলবে না। প্রিয় শিক্ষার্থী, এই অধ্যায় থেকে, এই কবিতা থেকে কিছু এক কথায় প্রকাশ উপস্থাপন করা হয়েছে। তোমরা একটু খেয়াল করো। হানা দেয় যে, তাকে এক কথায় কি বলে? হানাদার, তাই না? হানা দেয় যে হানাদার, দেশকে মুক্ত করে যে সেনা তাকে বলা হয় মুক্তি সেনা। যার সর্বস্ব হারিয়ে গেছে তাকে বলা হয় কি? সর্বহারা। যার সর্বস্ব হারিয়ে গিয়েছে তাকে বলা হয় সর্বহারা। মারাঠা দস্যু এক কথা কি বলে? বর্গী। হনন করার ইচ্ছা, জিঘাংসা, অর্থাৎ কাউকে মেরে ফেলার ইচ্ছা জাগলে তাকে বলা হয় জিঘাংসা। মুক্তির জন্য যে যুদ্ধ তাকে বলা হয় মুক্তি যুদ্ধ। বিপরীত শব্দ। বিপরীত শব্দ আধার। বিপরীত শব্দ কি হবে? মূল শব্দ আধার থাকলে বিপরীত শব্দ হবে আলো। প্রিয় শিক্ষার্থী, তোমাদের এখানে অপোজিটও আসতে পারে। কখনো কখনো দেখা যায় বিপরীত শব্দ হিসেবে আমরা যা পড়ি তার মূল শব্দ হিসেবে আসে। তো মূল শব্দ হিসেবে যদি এসে থাকে তার বিপরীতটা কি হবে? যেটা মূল শব্দ ছিল সেটা, তাই না? তো সেক্ষেত্রে আমি যদি বলি পাতাল, কি হবে? আকাশ, তাই না? মন্দ হলে ভালো। আচ্ছা, কুৎসিত সুন্দর, পরাজয় জয়, সাদা কালো, পুরাতন নতুন, সন্ধ্যা সকাল, আজ কাল। ঠিক এইভাবে তোমাদের বিপরীত শব্দগুলো
অনেক সময় মূল শব্দ হিসাবে আসতে পারে। আবার মূল শব্দ বিপরীত শব্দ হিসাবে তখন তোমাদেরকে লিখে দিতে হবে। ক্রিয়াপদের সাধু চলিত রূপ লিখুন। সাধু রূপে কি আছে? আসিল, এলো, লইতে, নিতে, মরিল, মরল, পুরিল, পুরল, ভুলিব, ভুলব, হইয়া, হয়ে, মেলিয়া, মেলে, থাকিব চলিত রূপে হবে থাকবো, লড়িয়া চলিত রূপে হবে লড়ে, দেখিয়া চলিত রূপে হবে লেখে। ক্রিয়াপদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ রূপ লিখুন। অতীতে নিয়েছিল, বর্তমানে নিচ্ছে, ভবিষ্যতে হবে নিবে। পুড়তো অতীতকালে পুড়তো, বর্তমানে পুড়ছে, ভবিষ্যতে পুড়বে। লড়েছিল, বর্তমানে লড়ছে, ভবিষ্যতে লড়বে। অতীতকালে থাকতো, বর্তমানে থাকছে, ভবিষ্যতে হবে থাকবে। অতীতকালে লিখতো, বর্তমানে লিখছে, ভবিষ্যতে লিখবে। অতীতকালে শুনেছিল, সে কথাটি শুনেছিল, সে কথাটি শুনছে, সে কথাটি শুনবে। মরেছিল, মরছে, মরবে। ছিল, আছে, থাকবে। অসহ্য গরমের কারণে সকালে ক্লাসের সময়সূচি পরিবর্তনের আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের নিকট দরখাস্ত লেখো। দেখো, প্রথমেই তারিখ, তারপরে প্রধান শিক্ষকের বরাবর তোমাদের অ্যাপ্লিকেশনটা করতে হবে, অর্থাৎ দরখাস্তটা লিখতে হবে সে প্রধান শিক্ষক। এরপরে তোমার বিদ্যালয়ের ঠিকানাটা লিখতে হবে। ওকে? ২রা সেপ্টেম্বর ২০২০ বরাবর প্রধান শিক্ষক, ক সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিরপুর ১৪, ঢাকা। বিষয়: গরমের কারণে ক্লাসের সময়সূচি পরিবর্তনের জন্য আবেদন। জনাব, সবিনয় নিবেদন এই যে আমরা আপনার বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, গ্রীষ্মের এই দুপুরের অসহনীয় গরমে ক্লাস করতে আমাদের খুব কষ্ট হচ্ছে। অনেকেই গরমের কারণে অসুস্থ হয়ে পড়ছে। আপনি অবগত আছেন যে হঠাৎ করে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে সহসা এই গরম কমার সম্ভাবনা নেই। এমতো অবস্থায় সকাল ৭টা থেকে ক্লাস শুরু হলে আমরা গরমের এই কষ্ট থেকে আশা করি অনেকটা মুক্তি পাব। প্রিয় শিক্ষার্থী, প্রথমের যে স্টেপটা থাকবে বা প্রথম যে প্যারাটা থাকবে, এখানে মূলত তোমরা গরমের কারণে কি, কি অসুবিধায় পড়ছো, সে অসুবিধাকে নির্দিষ্ট করে অসুবিধাকে এখানে তুলে ধরবে। হুম? এরপরে তোমরা যেটা করবে যে কথা বলবে যে এমতো অবস্থায় বা এমন অবস্থায় সকাল ৭টা থেকে ক্লাস শুরু হলে আমাদের সুবিধা হয়। তাই না? এই বিষয়গুলো থেকে আমরা মুক্তি পাবো বলে আশা করছি। অতএব মহোদয়ের নিকট আমাদের প্রার্থনা, গ্রীষ্মকালীন সময়ে সকাল ৭টা থেকে ক্লাস শুরু করার ব্যবস্থা গ্রহণ করলে আমরা আপনার নিকট কৃতজ্ঞ থাকব। বিনীত ৫ম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, ক সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থী, তোমাদের এইচপি থাকবে এই আবেদনপত্রটি। এইচপি কি? আবেদনপত্র। আবেদনপত্রটা কি? শিরোনামটা শোনো। অসহ্য গরমের কারণে সকালে ক্লাসের সময়সূচি পরিবর্তনের আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের নিকট দরখাস্ত লেখো। প্রিয় শিক্ষার্থী, এবার চলো আমরা পরীক্ষাটা দিয়ে দিই। হ্যাঁ? আজকের টপিকস এর উপরে আমাদের যে পরীক্ষাটা, সেই পরীক্ষাটা আমরা দ্রুত দিয়ে দেই। হ্যাঁ? কমেন্ট বক্সে তোমরা দ্রুত জানিয়ে দেবে। সবাই রেডি? ওকে।
কবি শামসুর রহমান কত সালে জন্মগ্রহণ করেন? কত সালে জন্মগ্রহণ করেন কবি শামসুর রহমান? কত সালে জন্মগ্রহণ করেন? ১৯২৯ সালে, তাই তো? হ্যাঁ, ১৯২৯ সালে জন্মগ্রহণ করেন কবি শামসুর রহমান। কবি শামসুর রহমান কোথায় জন্মগ্রহণ করেন? কোথায়? নরসিংদীর পাড়াতলী? না, কোথায় জন্মগ্রহণ করেছেন? নরসিংদীর পাহাড়তলী হচ্ছে উনার পৈতৃক নিবাস, তাই তো? আচ্ছা, কবি শামসুর রহমান জন্মগ্রহণ করেছেন ঢাকার মাহট্টুলিতে। রোদ্রে লিখে জয় কবিতার মূল ভাবটা মূলত কি? হ্যাঁ, এটা বিস্তৃত একটা প্রশ্নের উত্তর আমি তোমাদের বলে দিচ্ছি। কমেন্ট বক্সে এটা দেওয়ার দরকার নেই। হ্যাঁ, রোদ্রে লিখে জয় কবিতার মূল ভাবটা হচ্ছে কি? উম পাকিস্তানি সেনাদেরকে পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে রক্তক্ষয়ী যুদ্ধে মুক্তি সেনারা যুদ্ধ করে বাংলাদেশে লাল সূর্য পতাকাকে ছিনিয়ে নিয়েছে। তাদের এই মুক্তিযোদ্ধাদের এই অবদানের কথা দেশের মানুষ কখনো ভুলবে না, যাদের কারণে আমরা আজ বাস করছি স্বাধীন দেশে। কোন ঘটনার উপর ভিত্তি করে রৌদ্র লিখে জয় কবিতাটি রচিত হয়েছে? কোন ঘটনার উপর ভিত্তি করে রৌদ্র লিখে জয় কবিতাটি রচিত হয়েছে? কোন ঘটনা? আমাদের ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ উপর ভিত্তি করে এই কবিতাটি রচনা করা হয়েছে। বর্গীদের সঙ্গে কাদের তুলনা করা হয়েছে? বর্গীদের সাথে কাদের তুলনা করা হয়েছে? বর্গীদের সাথে তুলনা করা হয়েছে পাকিস্তানি হানাদার বাহিনীর। আগে এদেশের নাম কি ছিল? আগে এদেশের নাম কি ছিল? আগে এদেশের নাম ছিল কি? পূর্ব পাকিস্তান। কবিতায় কাদের অত্যাচারের কথা বলা হয়েছে? পাকিস্তানি হানাদার বাহিনীদের অত্যাচারের কথা বলা হয়েছে। কবিতায় কাদের অত্যাচারের? প্রিয় শিক্ষার্থী, তোমরা আবার লিখো না বর্গীর অত্যাচার, ঠিক আছে? বর্গীর অত্যাচার দেওয়ার কোনো দরকার নেই, কারণ বর্গীদেরকে তুলনা করা হয়েছে পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে। সো তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে এখানে লিখে দিবে পাকিস্তানি হানাদার বাহিনীদের অত্যাচারের কথা বলা হয়েছে। নীল আকাশে কি পাখা মেলে? নীল আকাশে কি পাখা মেলে? পায়রা পাখা মেলে, তাই না? কারা খাজনা নিতে আসে? খাজনা নিতে কারা এসেছিল? বর্গীরা। কাদের বিরুদ্ধে এদেশের সন্তানরা সংগ্রাম করেছিল? কাদের বিরুদ্ধে? পাকিস্তানিদের বিরুদ্ধে, তাই না? পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে। খাজনা শব্দের অর্থ কি? খাজনা শব্দের অর্থ কি? কর বা ট্যাক্স। কত সালে মুক্তিযুদ্ধ হয়েছিল? কত সালে মুক্তিযুদ্ধ হয়েছিল? ১৯৫২ সালে নাকি ১৯৭১ সালে? প্রিয় শিক্ষার্থী, তোমরা এই দুটো জিনিস এলোমেলো করে ফেলো না। ১৯৭১ সালে হয়েছিল আমাদের মুক্তিযুদ্ধ, আর ১৯৫২ সালে হয়েছিল কি? ভাষা আন্দোলন। হানাদারের সঙ্গে জোরে এর পরের লাইনটি কি হবে? হানাদারের সঙ্গে জোরে পরের লাইনটি কি হবে? হানাদারের সঙ্গে জোরে লড়ে মুক্তি সেনা। পরের লাইনটি হচ্ছে লড়ে মুক্তি সেনা। মুক্তিযোদ্ধাদের কথা আমরা কখনো কেন ভুলবো না? তাদের অবদানের কথা আমরা কখনোই ভুলবো না। অবদান কি ছিল? পশ্চিম পাকিস্তানিদের বিতাড়িত করে আমাদের একটা স্বাধীন ভূখণ্ড কিংবা একটা স্বাধীন রাষ্ট্রের প্রতিষ্ঠা করেছিল মুক্তিযোদ্ধারা, তাই না? তাই তাদের কথা আমরা কখনোই ভুলবো না। খাজনা নিতে কি অর্থে ব্যবহৃত হয়েছে? খাজনা নিতে, হ্যাঁ, খাজনা নিতে কি অর্থে ব্যবহৃত হয়েছে? খাজনা নিতে কি অর্থে ব্যবহৃত হয়েছে? প্রিয় শিক্ষার্থী, তোমরা দ্রুত আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও। আজকে তোমাদের জন্য মূলত এটাই হচ্ছে উম, আহ, পরীক্ষা
পরীক্ষার উপর পরীক্ষা। বুঝতে পেরেছ? খাজনা নিতে কি অর্থে ব্যবহৃত হয়েছে? খাজনা নিতে মূলত কি অর্থে ব্যবহৃত হয়েছে? দ্রুত জানিয়ে দাও ১৫ নাম্বারটা, হ্যাঁ? হানাদারদের কথা মানুষ কেন ভুলবে না? হানাদারদের কথা মানুষ কেন ভুলবে না? কেন ভুলবে না? তাদের অত্যাচারের কথা মানুষ কখনোই ভুলবে না। শামসুর রহমান পেশায় কি ছিলেন? শামসুর রহমান পেশায় কি ছিলেন? শামসুর রহমান পেশায় ছিলেন সাংবাদিক। কত সালে শামসুর রহমান মৃত্যুবরণ করেন? কত সালে শামসুর রহমান মৃত্যুবরণ করেন? কত সালে? ২০০৬ সালে। বিপরীত শব্দ লেখো। প্রিয় শিক্ষার্থী, কিছু বিপরীত শব্দ আছে। দেখো, আলো, আঁধার, আঁধারের উপর অবশ্যই চন্দ্রবিন্দু দিবে। সাদা, কালো, ভালো, মন্দ, জয়, জয়, পরাজয়। জয় বিজয় লিখো না, জয় পরাজয়। সকাল, সন্ধ্যা। প্রিয় শিক্ষার্থী, আশা করছি আজকের পাঠ তোমরা